আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অল্প কথা অনুষ্ঠানে আমি মারুফ হাসান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে এসেছেন তিনি একজন সাবেক সেনাবাহিনী কর্মকর্তা এবং বর্তমানে তিনি একটি কোম্পানিতে কর্মরত আছেন কর্পোরেট সেক্টরে। তো আজকে আমরা তার সাথে পরিচয় করে দিই। তিনি হচ্ছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উনি হচ্ছেন আমাদের প্রিয় আহসানুল আলম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, মহানরবুল আলমিন আমাকে ভালো রেখেছেন, শুক্রিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের এত বড় একটি পেজ এবং চ্যানেলে আমার মতো একজন ব্যক্তিকে ডেকেছেন। আহ, ধন্যবাদ সবাইকে, ক্যামেরার পিছনে যে আছেন তাকেও ধন্যবাদ। জি ভাই, আপনি কি জানতে চাচ্ছিলেন? আহসানুল ভাই, আমরা যতদূর জানি আপনি দীর্ঘ সময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে আপনি কর্পোরেটে এখন কর্মরত আছেন। তো এই যে আপনার যে জার্নিটা, আপনার কিভাবে সেনাবাহিনীতে শুরু হলো এবং সেখান থেকে কর্পোরেটে আসা এবং এই পুরো জার্নিটা সম্পর্কে জানার জন্যই আজকে আপনাকে আমার স্বাগতম জানিয়েছি। তো আহ, আপনি যদি শুরুটা আমাদেরকে বলতেন, সেনাবাহিনীতে যোগদানের যে বিষয়টা, কত বছর বয়সে আপনি যোগদান করেছিলেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলের দর্শককে। আমি যখন আমার বয়স 17, তখন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি। সেখান থেকে দীর্ঘ চড়াই উতরাই পার হয়ে অনেকগুলো বছর, প্রায় 20-25 বছর আমি সেনাবাহিনীতে অতিবাহিত করেছি। এখানে কত ধরনের মধুর স্মৃতি আছে, কত বেদনাময় ঘটনা আছে, কত আনন্দময় ঘটনা আছে, এগুলো আসলে সংক্ষিপ্ত আকারে বলা শেষ করা যাবে না। শুধু এতটুকু বলবো যে আমরা যে বয়সে গিয়েছি, আলহামদুলিল্লাহ, সেনাবাহিনীতে আমরা অনেক পরিশ্রম দিয়েছি। তার বিনিময়ে সেনাবাহিনী আমাদেরকে আমাদের যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি দিয়েছে। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে। তো ভাই, আপনি বলছেন যে কর্পোরেট সেক্টরে আমি আচ্ছা, কিভাবে ওটাতে আমরা আসলাম। পরে আসবো। প্রথমে আচ্ছা, যেটা আপনি বলছিলেন যে আপনি 17 বছর বয়সে, জি, 17 বছর বয়সে, তো একজন 17 বয়সের একজন প্রাপ্তবয়স্ক ছেলেই বলা যায়, তো তার জন্য কিরকম চ্যালেঞ্জ থাকে এইটার শুরুতে? মানে সে যখন এই 17 বছর বয়সে কি মেন্টালিটি নিয়ে এসে যায়, বা আপনার মেন্টালিটি কেমন ছিল এই সময়? মূলত 17 বছরের একটা বালক বা ছেলে বা হ্যাঁ। নাবালক যেটাই বলেন না কেন, মেন্টালিটিটা এরকম ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করব, দেশের জন্য কিছু করব। মানে জিনিসটা এরকম যে আমি একদম বিনা পয়সায় বা টাকা পয়সার কোনো আগ্রহ নাই, আমি দেশকে বাঁচিয়ে রাখতেছি সেটা না। আমি কম বয়সে আমার একটা থিঙ্কিংটা এরকম ছিল যে আমি সেনাবাহিনীতে ভর্তি হব, পাশাপাশি আমার পড়াশোনা শেষ করব, পাশাপাশি দেশের জন্যও কিছু করব এবং আমার পরিবারের জন্যও যেন আমি কিছু করতে পারি। ঠিক আমি যে নিয়াত করে সেনাবাহিনীতে ঢুকেছিলাম, আল্লাহর রহমতে সবগুলো নিয়াত আমার সাকসেস হয়েছে। আমি ওখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। সেনাবাহিনীতে থেকে আমি তাদের যে ক্রমধারা অনুযায়ী পদোন্নতি পেয়েছি। জাতিসংঘ মিশনে একবার যেতে পেরেছি। তারপরে আরও কয়েকটা দেশে সেনাবাহিনী থেকে ভ্রমণ করছি। এবং আমরা জানেন যে আমরা যেহেতু কম বয়সে সেনাবাহিনীতে ঢুকি, তো সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী একটা সাডেন টাইম শেষ হয়ে গেলেই আমাদের চাকরি শেষ হয়ে যায়। জি, জি। যদিও বয়স থাকে, আসলে এখানে বয়স না, সে কতদিন চাকরি করবে, কত সেটাও। বছর, সেটার উপর ভিত্তি করেই পেনশন চলে আসে। আল্লাহর রহমতে অবসরে চলে আসছি। এই এতটুকু ভাইয়া। আচ্ছা, আপনার কর্পোরেটের বিষয়ে আমরা পরে আসবো। আর একটা বিষয় হচ্ছে যে এই যারা নতুন যারা আসতে চায় তাদেরকে যদি ছোট করে একটা সাজেশন দেন, যে যারা আসতে চাচ্ছে এখন, যে আমি এই সামরিক বাহিনীতে আমার ক্যারিয়ারই বলবো, বা দেশকে সেবা করা যেটাই বলেন, দেশকে সেবা করাই তো মূল উদ্দেশ্য, পাশাপাশি এটা তো একটা ক্যারিয়ার সবার জন্যই। তো তাদের জন্য কি আপনার সাজেশন, ছোট করে যদি বলতেন আপনি? শুধু একটি কথাই বলবো যে এটাকে আমি চাকরি ভাবে মনে করবেন না। এটাকে কখনোই চাকরি বলা যাবে না। চাকরিগুলো এরকম, যেমন আমরা এখন কর্পোরেটে আছি, ব্যাংকে আছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আছি। প্রথম এই কথাটাই মাথায় থাকতে হবে যে আমি দেশের জন্য কিছু করব, সেটা অল্প পরিসরে হোক না কেন। জি। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে বলি। আপনি স্টার ফিশের নাম শুনেছেন, যেটা সাগর পরে থাকে। একটা ব্যক্তি কখনোই সাগরে যায়নি, যাওয়ার পরে সে যখন সাগরে নাম, মানে কেবল সাগরের পাড়ে গেছে, দেখছে ঢেউয়ের মধ্যে স্টার ফিশগুলো ভেসে ভেসে আসতেছে। তো আসার পর সবাই জানে যে স্টার ফিশ তো কিছুক্ষণ পরেই মারা যাবে। পানিতে ঢেউটা আসার পর যখন ঢেউ নামে, তখন তো মাছগুলো বালির মধ্যে এখানে মানে ছটফট ছটফট করে। তো একজন ব্যক্তি যে নতুন গেছে, সে যে স্টারফিশ নিয়ে সাগরের মধ্যে আবার ফেরত দিচ্ছে। তো
তখন অন্য লোক হাসতেছে যে মিনিটে মিনিটে হাজার হাজার স্টারফিশ আছে, তুমি কয়টা বাঁচাবা? তখন উত্তরে সে বলছে যে ভাই আমি একটা যদি বাঁচাই তাহলে সেটাই আমার জন্য ধন্য। তো সেরকম যে আপনি যদি দেশের জন্য কোনো পরিসরে, ক্ষুদ্র পরিসরেও 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টার জন্য কোনো কিছু করতে পারেন, এরকম একটা উদ্দেশ্য যাদের আছে তাদেরই সেনাবাহিনীতে আসা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ তাদের মেন্টালিটি থাকবে দেশপ্রেম, দেশপ্রেমকে অবশ্যই, আগে, অবশ্যই, দেশ আগে, তারপরে অবশ্যই। পরের বিষয়টা। এবং আপনি সব জায়গায় দেখবেন যে যে যেখানেই কাজ করুক না কেন, কাজ করলে সে একটা বেনিফিট পাবেই। একটা আল্লাহর তরফ থেকে আসবে, আর একটা হলো তার নিজের কর্মযোগ্যতায় আসবে। সেই সেনাবাহিনী তো আপনাকে একবারে ফ্রিলি নিচ্ছে না, আর দেশের অবস্থা তো এতটা খারাপ না যে আপনি শুধু দেশের জন্য দিয়েই যাবেন, দেশ আপনাকে কিছু দেবে না। অবশ্যই। বরঞ্চ আপনি দেখেন যে একটা ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি খুঁজে পাচ্ছে না, আর আমি সেই সেনাবাহিনীতে ঢুকে এখান থেকে অবসরে এসে আল্লাহর রহমতে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে তাদের চেয়ে একটা ভালো স্যালারিতে ভালো পজিশনে আছি, যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, আমি এখন ওইটাতেই আমি কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি সেনাবাহিনীর যে পরিসরটা সেটা পার করে এসে আপনি এখন কর্পোরেটে জয়েন করেছেন, একটা গুরুত্বপূর্ণ পদে আপনি আছেন। এখন এই ক্ষেত্রে আপনার এই চ্যালেঞ্জগুলো কি ছিল? কারণ এটা ওখানে একটা এক ধরনের পরিবেশ ছিল, নিশ্চয়ই এক ধরনের শৃঙ্খলা ছিল, কর্পোরেটের পরিবেশটা একদম ভিন্ন। তো এটাতে আপনি যখন জয়েন করলেন সেখানে আপনার চ্যালেঞ্জ কি ছিল, বা আপনি কোনো সমস্যা ফিল করছেন কিনা, বা কি ধরনের বিষয়গুলো আপনার কাজ করছে এই কর্পোরেটে কাজ করার জন্য? আচ্ছা, আমি মূলত সেনাবাহিনীতে সকল ধরনের কাজ করেছি। যেটা হলো আপনি ট্রেনিংয়ে পারদর্শী ছিলাম, কম্পিউটার নিয়ে যতগুলো কাজ আছে যে ক্লারিক্যাল জব বলে, সাথে সাথে ধরেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে শুরু করে এক্সেল, ওয়ার্ড ডকুমেন্ট, এ ধরনের যত কাজ আছে এগুলো আমি অনেক ছোট বয়স থেকেই করতাম। তো এই জিনিসটা আমার খুব ভালো মাথার মধ্যে গেঁথে গেছে যে আমি পেনশনে আসার পর ফ্রিল্যান্সিং করব। তা আমি পেনশনে আসার পর শিখন থেকে ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা কোর্স করছি। কোর্স করার পর আমি আপওয়ার্কে প্রথম অ্যাকাউন্ট করি। আপওয়ার্কে অ্যাকাউন্ট করার পর আমি, আমার একটা টার্গেটই ছিল যে আমি ফ্রিল্যান্সিং জগতে ইনকাম করে ছাড়বো ইনশাল্লাহ। আমি কোর্স করার 15 দিনের মধ্যেই প্রথম ক্লায়েন্টের দেখা পাই, একজন অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট। উনি আমার প্রোফাইলে একটি 5 স্টার রেটিং দিয়েছে, এবং ওনার যে কমেন্টস, এটা খুব সুন্দর কমেন্টস আছে, এটা আমার প্রোফাইলে এখনও শো করতেছে। বাট আমার যে বয়স, আমার যে রাতের বেলা কাজ করাটা আমার মুখে মোটেই শোভনীয় হয় না। রাত 12টার পর থেকে শুরু হয় ফ্রিল্যান্সিং কাজগুলো করা। তা আমি কিছুদিন কাজ করার পরে আমার ফ্যামিলি থেকেও দেখা যাচ্ছে সবাই ঘুমাচ্ছে আর আমি জেগে জেগে কাজ করতেছি। তাই এটার পরে আমি আর বয়সের সাথেও যাচ্ছে না, বা দেখা যায় যে রাতে জাগ না থাকলে দিনে আবার ঘুম আসে। তা আমি ফ্রিল্যান্সিং করার পাশাপাশি আমি অনেক কিছু শিখছি, যেটা আমার পরবর্তী ক্যারিয়ারের সাথে কাজে লাগছে। হাউ টু মেক এ গুড সিভি। তো আমি এই কর্পোরেটে আসার প্রথম এবং প্রধান কারণ হলো আমার এই ফ্রিল্যান্সিং কোর্স করা। ওরা আমাকে শিখেছে কিভাবে একটা সিভি তৈরি করতে হয়, এবং কিভাবে কোম্পানিতে বিডি জবসে অ্যাকাউন্ট করা লাগে, এবং অ্যাকাউন্টটা কিভাবে 100% কমপ্লিট করা লাগে। তো সেজন্যই আমি তাদের কাছে শিখে, এটা আমার প্রথম ইন্টারভিউ, আর মাশাআল্লাহ এখানেই আমার আল্লাহ রিজিক রেখেছেন, আমার জবটা এখানেই হয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে সবাইকে বলতেছি, যদি কারো ভালো কোনো ধরনের সিভির প্রয়োজন হয় আর সাহায্য দরকার হয়, তাহলে এই পেজের কমেন্ট বক্সে আপনাদের বিস্তারিত তথ্য অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। এই পেজের যিনি অ্যাডমিন আছে ওনার সাথে যোগাযোগ করলে বিনা পয়সায়, বিনা পরিশ্রমে আমি আপনাদের সবাইকে একটা সিভি উপহার দিতে পারি, যেন আপনারা পরবর্তীতে এই সিভি কাজে লাগিয়ে আপনার কর্মজীবন শুরু করতে পারেন। বিনিময়ে শুধু দোয়া চাবো, আর কিছুটা। এটা কিন্তু বিরাট একটা সুযোগ। হাসান আলম ভাই কিন্তু আপনাদের একটা বিরাট সুযোগ দিয়েছেন, তার ক্যারিয়ার থেকে, তার এক্সপিরিয়েন্স থেকে, বা আপনাদের ক্যারিয়ারের জন্য সিভি তৈরির জন্য যে বিষয়টা উনি সকলভাবে আশা করি হেল্প করবেন। প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন। তো অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষের দিকে, এবং অনেক ভালো লাগলো হাসান আলম ভাই আপনি আমাদেরকে যে তথ্যগুলো দিয়ে সাহায্য করলেন। আশা করি যারা সামরিক বাহিনীতে অথবা কর্পোরেট ক্যারিয়ারে যে কোনো কিছুতে আপনার তথ্য শুনে হয়তো তাদের কিছুটা হলে উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমাদের এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো গেস্টকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।